এমন এক গ্যাংস্টার যার কথা শুনলে দেশের প্রধানমন্ত্রীও কাঁপতে শুরু করে, এমনকি পৃথিবীর ইন্টারন্যাশনাল সব মাফিয়া তাকে খতম করতে এসে তারই স্নাইপারের শিকারে পরিণত হতে থাকে। এক গ্যাংস্টার তার স্ত্রীর প্রতিশোধ নিতে কি পরিমাণ ভায়োলেন্স হতে পারে তার কাহিনী রয়েছে আজকের মুভিতে। বলছিলাম তোমাদের সকলের বহুল রিকোয়েস্টেড মুভি ঈগলের কথা। যারা সাউথ ইন্ডিয়ান অ্যাকশন মুভি দেখতে ভালোবাসো তারা অবশ্যই জানো রাভি তেজা নামের এই নায়কের মুভিগুলো কেমন সব অস্থির হয়ে থাকে। তবে মুভির এক্সপ্লেন শুরু করার আগে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটা একেবারেই নতুন, যেখানে মাত্র 3000 সাবস্ক্রাইবারও পূরণ হয়নি। তাই তোমরা যারা এই মুভি দেখা শুরু করেছো সকলের কাছে অনুরোধ থাকবে একটা করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে না দাও তবে ভিডিও বানানোর জন্য আমিও অনুপ্রেরণা হারিয়ে ফেলি। আর এভাবেই দেখা যাবে হয়তো বিডি স্টোরি স্টার তোমাদের জন্য ভিডিও বানানো বন্ধ করে দিয়েছে। তোমাদের কাজ হলো শুধুমাত্র একটি করে সাবস্ক্রাইব করে দেওয়া, আর আমার কাজ হলো সপ্তাহে 3টি চ্যানেলে একটি করে মোট 3টি ভিডিও তোমাদেরকে উপহার দেওয়া। সেই সাথে আরো একটি কথা হলো যে এই মুভিটির পুরো কাহিনী বোঝার জন্য তোমাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ মুভির মারাত্মক সব টুইস্ট গুলো কিছুক্ষণ পর পর রিভিল হতে থাকবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের ঈগল মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুটা হয় তেলেগু অঞ্চলের তালকোনা নামক একটি গ্রামের মধ্য দিয়ে। এখানে দেখা যায় নায়না নামের একজন জুনিয়র জার্নালিস্ট ওই গ্রামে বেড়াতে যাওয়ার পরে সেখানে বেশ সুন্দর সুন্দর কটন দিয়ে কাপড় তৈরি করতে দেখতে পায়। তখন নায়না ভাবতে থাকে যে এই নিউজটা তার পত্রিকায় ছাপাবে। সে ওই গ্রাম থেকে এই কটন সম্পর্কে সামান্য কিছু তথ্য নিয়ে তারপর তাদের পত্রিকার হেডলাইন করে দেয়। কিন্তু তার মাত্র এই একটা হেডলাইনই পুরো ভারতের রাজনীতির প্লট পাল্টে দিতে থাকে। নায়নার এই নিউজের হেডলাইন দেখার পরে তার অফিসে এসে পড়তে থাকে ওসি, ডিসি, এমপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বয়ং প্রধানমন্ত্রী অফিস থেকে কল আসতে থাকে, আর তাদেরকে বলা হয় তারা যেন এই আর্টিকেল তাদের ওয়েবসাইট থেকে নামিয়ে ফেলে। পরের দিন যখন নায়না তার অফিসে আসে তার বস তাকে রুমে ডেকে নানান ভাবে বকাঝকা করতে থাকে, আর তার বস তাকে জানিয়ে দেয় এই আর্টিকেল লেখার জন্য তাদের পত্রিকা অফিস এখন বন্ধ হতে চলেছে। সেই সাথে তাদের অফিসে শত শত পুলিশ এসে পুরো অফিসের মধ্যে তল্লাশি শুরু করতে থাকে, আর অবশেষে ওই পত্রিকা অফিসটি সিলগালা করে বন্ধ করে দেওয়ার লিগ্যাল নোটিশ দিয়ে দেয়। এই সকল কাহিনী দেখে নায়না একেবারেই ভ্যাবাচাকা খেয়ে যায়। সে আসলে বুঝতেই পারছিল না যে তার সামান্য একটা কন্টেন্ট আর্টিকেল লেখার কারণে এত কিছু ঘটে যেতে পারে। কিন্তু তাকেও ছাড় দেওয়া হয় না। তাকে আলাদা একটি রুমে নিয়ে যেয়ে কঠিন ভাবে জেরা করতে শুরু করে কয়েকজন পুলিশ। সেই পুলিশগুলো তাকে জিজ্ঞেস করতে থাকে যে এই কটনের নিউজ সে কোথায় পেয়েছে। যাই হোক, নায়নার অফিস বন্ধ হয়ে যাওয়ার কারণে সে তার চাকরিটিও হারিয়ে ফেলে। এখন তোমরা হয়তো ভাবছো যে সামান্য একটা কটনের কারণে এত কিছু কিভাবে ঘটতে পারে। আসলে এই কটনের বিষয়টা ছিল ভারতের সবথেকে টপ সিক্রেট একটি বিষয়, আর এই কটনের পিছনে যেই গ্যাংস্টারের গল্প রয়েছে সেটা শোনার সাথে সাথে এমপি থেকে মন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রীর গলার পানিও শুকিয়ে যায়। তবে এই গ্যাংস্টারের কাহিনী আমরা এই নায়না নামের মেয়ের মাধ্যমে জানতে পারবো। সামান্য একটা আর্টিকেল লেখার কারণে যখন নায়নার পুরো অফিস সিলগালা হয়ে যায়, এবার সে সিদ্ধান্ত নেয় যে সে একা একাই ওই গ্রামে আবারও যাবে আর এই কটনের পিছনের আসল রহস্য খুঁজে বের করবে। ফলে সে একদিন প্রিপারেশন নিয়ে আবারও ওই তেলেঙ্গানা অঞ্চলে যায়। সেখানে খুঁজতে খুঁজতে সে জানতে পারে যে এখানে কয়েক বছর আগে একটি কটনের ফ্যাক্টরি ছিল। সে ওই কটনের ফ্যাক্টরির খোঁজ নিয়ে এবার ওই জায়গায় যায়। তবে এখানে দেখা যায় কটনের ফ্যাক্টরি তো দূরের কথা, এখানে কোনো গাছপালাও নাই। পুরো ফ্যাক্টরি একদম ধুলিসাৎ হয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। সে ওই জায়গাতে দেখতে পায় যে একজন বৃদ্ধ লোক একটি মূর্তিতে ফুল দিয়ে পুজো করছে। তখন সে ওই লোককে জিজ্ঞেস করতে থাকে যে এই মূর্তিতে থাকা লোকটির আসল পরিচয় কি। ওই বৃদ্ধ লোকটি তাকে বলতে থাকে যে এই লোকটি হলো তাদের এই পুরো অঞ্চলের দেবতা। এখানেও সে কোনো তথ্য না পেয়ে এবার সরাসরি চলে আসে ওই তেলেঙ্গানা নামক গ্রামের লোকাল একটি পুলিশ স্টেশনে। সেখানে পুলিশকে যে জিজ্ঞেস করতে থাকে যে এই কটনের ফ্যাক্টরির আসল হিস্ট্রি কি। এই কথা শোনার সাথে সাথে ওই পুলিশ অফিসার বলতে থাকে যে তোমার ভাগ্য ভালো যে তুমি এখনো বেঁচে রয়েছো। যদি তোমার জান বাঁচাতে যাও তবে এই গ্রাম থেকে তুমি চলে যাও। কিন্তু নায়না বুঝতে পারে যে এই কটনের ফ্যাক্টরির পিছনে অবশ্যই তাদের ভারতের সব থেকে বিগ কোনো ইস্যু জড়িত রয়েছে। তাই সে ওই জায়গা থেকে চলে আসে ওই এলাকার লোকাল এমপির বাসায়। কিন্তু তারা যখন জানতে পারে যে এই নায়না নামের
নামের মেয়েটি এসেছে কটনের ফ্যাক্টরির ব্যাপারে কথা বলার জন্য। এই কথা শোনার সাথে সাথে সেখানে থাকা সকলের হাত পা কাঁপা শুরু করে দেয়। আর ওই এমপি তাকে জানিয়ে দেয় যদি সে জানে বাঁচতে চায় তবে সে যেন দ্রুত তার বাসা থেকে বেরিয়ে যায়। তবে নায়না বাইরে এসে এবার ওই এমপির পিএস কে নানাভাবে ব্ল্যাকমেল করার পরে সেই এমপির পিএস এর মুখে এই কাহিনীর কিছু অংশ শুনতে শুরু করে। এমপির পিএ তাকে বলতে থাকে আজ থেকে কয়েক বছর আগে তাদের এই তেলেঙ্গানা গ্রামের একটি বিশাল জায়গা জুড়ে একটি প্রাসাদ ছিল, আর ওই প্রাসাদের মালিকের নাম ছিল শাহদেব ভার্মা। আর সেই প্রাসাদের মধ্যেই ছিল বিশ্ববিখ্যাত কটনের ফ্যাক্টরি, যেখানে এই গ্রামের দিনমজুর মানুষরা কাজ করে তাদের সংসার চালাতো। তবে শাহদেব ভার্মা তার জীবনের থেকেও বেশি ভালোবাসতো তার এই প্রাসাদকে, আর তার অনুমতি ছাড়া যদি কেউ তার প্রাসাদের মধ্যে ঢোকার চেষ্টা করত তবে সে তার জীবনই কেড়ে নিত। ঠিক এমনই একদিন তাদের এলাকার নির্বাচনী প্রচারণায় যখন তাদের এমপি শামশের রেড্ডি ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন একটি লিফলেট ছুঁড়ে মারে শাহদেবের প্রাসাদের মধ্যে। ঠিক ওই সময়ে বাড়ির মধ্যে থেকে একটি তীর এসে লাগে ওই লিফলেটের মধ্যে, আর যে ওই লিফলেটটি তার বাড়ির মধ্যে ছুঁড়ে মেরেছিল এবার ওই তীর এসে ঢুকে যায় তার পায়ের মধ্যে। এরপর ওই বাড়ি থেকে বেরিয়ে আসে শাহদেব। বাইরে এসে সে বলতে থাকে তার বিনা অনুমতিতে যদি প্রাসাদের এরিয়ার মধ্যে স্বয়ং প্রধানমন্ত্রীও ঢুকে যায় তবে সেও তাকে মেরে ফেলতে দুইবার ভাববে না। যাই হোক, এই ঘটনার বেশ কিছুদিন পরে একজন বিদেশি ক্লায়েন্ট আসে ওই এলাকার এমপি শামশের রেড্ডির বাসায়। আর সেই বিদেশি ক্লায়েন্ট বলতে থাকে যে তোমাদের এই তালকোনা গ্রামের বিশাল ওই প্রাসাদের নিচে বিশেষ কিছু মূল্যবান গুপ্তধন রয়েছে, আর ওই গুপ্তধনের বর্তমান বাজার মূল্য কয়েক বিলিয়ন ডলার। যেহেতু ওই প্রাসাদটি তোমার এলাকার মধ্যে পড়ে তাই তোমার কাজ হলো সেই প্রাসাদটি দখল করে আমার হাতে তুলে দেওয়া, তার বিনিময়ে তোমাকে আমি 300 মিলিয়ন ডলার দেব। এই কাহিনী বলার সময় এমপি শামশের রেড্ডি তার পিএস কে ডেকে বসে। ফলে এইটুকু কাহিনী বলার পরে ওই পিএস নয়নাকে সেখানে রেখেই বাড়ির মধ্যে ঢুকে যায়। সেখান থেকে নয়না যখন ফিরে আসছিল তাকে বাসের মধ্যে থেকে ধরে নিয়ে যায় ইন্ডিয়ার রয়ের একজন অফিসার। তুমি একটা সামান্য জার্নালিস্ট হয়ে কেন এই ভয়ঙ্কর অতীত খুঁজে বের করার চেষ্টা করছো? তখন নয়না তার সাথে ঘটা সকল ঘটনাই তাকে বলে। এবার ইন্ডিয়ার ওই রয়ের অফিসার তাকে তার জীবনের একটি ভয়ঙ্কর ঘটনা বলতে শুরু করে। রয়ের ওই অফিসার প্রমোদ তাকে বলতে শুরু করে যে আজ থেকে কয়েক বছর আগে তাদের রয়ের একটি গ্রুপ মিলে সেই প্রাসাদের মালিক শাহদেবের পেছনে লেগেছিল, কারণ তাদের কাছে ইনফরমেশন ছিল যে ভারতের যত অস্ত্র আমদানি হতো সেই অস্ত্রগুলো শাহদেব নামক একটি লোক তাদের লোকজন দিয়ে হাইজ্যাক করে নিত। এভাবে সে এত পরিমাণ অস্ত্র এই বাংলো বাড়িতে মজুত করেছিল যেটা দিয়ে পুরো ভারতকে গৃহযুদ্ধ তৈরি করা যাবে। তবে এই অস্ত্র সে কোন জায়গা থেকে আমদানি করত তার কাহিনী জানার জন্য তার উপরে রয়ের এজেন্টরা উঠে পড়ে লেগেছিল। আর সেই মিশন যখন প্রমোদকে দেওয়া হয়েছিল এবার প্রমোদ শাহদেবের আসল কাহিনী জানার জন্য ইউরোপে চলে আসে। ইউরোপে যাওয়ার পরে তাদের ইনফরমেশন মোতাবেক তারা একজনের সাথে দেখা করে। সেই লোকটা ছিল ইউরোপের সব থেকে বড় স্মাগলার। এখানে প্রমোদ নায়নাকে বলতে থাকে যে আমি যখন শাহদেবের কথা ওই স্মাগলারকে জিজ্ঞেস করি শাহদেবের নাম শোনার সাথে সাথেই সেই স্মাগলার কাঁপতে শুরু করে দেয়। সেই সাথে ওই জায়গা থেকেই দেখতে থাকে যে তার আশেপাশের বিল্ডিং এ শাহদেব চলে এসেছে কিনা। সেই স্মাগলার এত ভয় পেয়ে যায় যে তার সকল বডিগার্ড সহ আগে ওই জায়গা থেকে তার একটি গুপ্ত আস্তানায় চলে আসে। তারপর ওই স্মাগলার আমাকে বলতে থাকে তোমরা যেই লোককে খোঁজ করতে এসেছো এই লোক ইউরোপের সব থেকে ভয়ঙ্কর আতঙ্ক, যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে তার স্নাইপারের বুলেট ঠিকই পৌঁছে যায়। আর তোমরা যেই শাহদেবকে খুঁজছো এই শাহদেবের আসল নাম হচ্ছে ঈগল। তোমাদের কোনো ধারণা নাই এই ঈগল নামের গ্যাংস্টার কতটা ভয়ঙ্কর। এই সকল কথা বলার পরে ওই স্মাগলার রয়ের এজেন্ট প্রমোদকে তার জীবনের ভয়ঙ্কর একটি ঘটনা বলতে থাকে। সে বলতে থাকে এক রাশিয়ান গ্যাংস্টার এসেছিল ঈগলের সাথে পাঙ্গা নিতে, কিন্তু রাশিয়ান গ্যাংস্টার যখন বুঝতে পারে যে ঈগল তাকে যে কোনো সময় মেরে ফেলার ক্ষমতা রাখে এবার সে তার বাড়ি থেকে বের হয় বন্ধ করে দেয়। সেই সাথে তার পুরো বাড়ির গ্লাস বুলেট প্রুফ গ্লাস দিয়ে ঢেকে দেয়, কিন্তু সেই রাশিয়ান গ্যাংস্টার তার হাত থেকে বাঁচতে পারেনি। একদিন তার বাড়ির এক্সজস্ট ফ্যানের মধ্যে দিয়ে ঈগল তার স্নাইপার বুলেট ঢুকিয়ে দেয় আর তার মাথার খুলি উড়িয়ে দিয়ে ওই রাশিয়ান গ্যাংস্টারের চ্যাপ্টার ক্লোজ করে দেয়। এটা তো গেল রাশিয়ান মাফিয়ার কথা। একদিন এক আমেরিকান গ্যাংস্টার আসে ঈগল নামের এই লোককে মেরে ফেলার জন্য, কারণ ঈগল এত পরিমাণ অস্ত্র পুরো পৃথিবী থেকে ছিনতাই করে নিয়েছিল যার কারণে বড় বড় গ্যাংস্টারদের ব্যবসার বেশ ক্ষতি হয়েছিল। ফলে আমেরিকান গ্যাংস্টার তার স্পেশাল ফোর্সের একটি টিম নিয়ে আসে ঈগলকে মারার জন্য, আর ঈগলের ঠিকানায় তার সকল ট্রেন্ড অফিসারদেরকে পাঠিয়ে দেয় তাকে হত্যা করার
জন্য। স্পেশাল ফোর্সের টিম সেখানে যেয়ে তাদের বাইনোকুলার দিয়ে দেখতে পায় যে সেখানে একটি ছোট্ট কুঁড়ে ঘর রয়েছে। তারা ভাবতে থাকে যে ঈগল হয়তো সেই ঘরের মধ্যেই রয়েছে, ফলে তাদের হাতে থাকা আরপিজি দিয়ে তারা ওই ঘরটিকে একদম মাটির সাথে মিশিয়ে দেয় আর চিল করে ওই জায়গা থেকে ফিরে আসতে থাকে। কিন্তু ঈগল ছিল সেই জায়গা থেকে পাহাড়ের মধ্যে একটি বাংকারের মধ্যে, আর সেই জায়গা থেকে সে তার স্নাইপার দিয়ে এক একজনের খুলি টার্গেট করতে থাকে আর এক একটা শটে সকলের মাথা উড়িয়ে দিতে থাকে। আর এদিকে স্পেশাল ফোর্সের আর্মিরা বুঝতেই পারছিল না যে স্নাইপার শটগুলো তাদের উপরে কোন দিক থেকে আসছে। এখানে ঈগল যে কয়টা হেডশট দিয়েছে তা তুমি গুণে শেষ করতে পারবে না। এভাবে এক একজনকে ধরে ধরে স্নাইপার টার্গেট করতে থাকে আর হেডশট দিয়ে তাদের মাথার খুলি উড়িয়ে দিতে থাকে। সবাইকে ডাউন করার পরে এবার সে তার আস্তানা থেকে বাইরে বেরিয়ে আসে। তবে সেই সময়ে একজন স্পেশাল ফোর্সের আর্মি তখনও বেঁচে ছিল, কিন্তু আজ পর্যন্ত যারা ঈগলকে দেখে ফেলেছে তারা আর কেউ বাঁচতে পারেনি। ফলে ঈগল এসে ওই লোককে তার স্নাইপার শট দিয়ে পানির মধ্যে ফেলে দেয়। এদিকে যখন আমেরিকান গ্যাংস্টার তার পাঠানো স্পেশাল ফোর্সের সাথে যোগাযোগ করতে পারছিল না, ঠিক ওই সময়ে কোথায় থেকে একটি আরপিজি এসে লাগে তার পেছনে থাকা পেট্রোল পাম্পের মধ্যে, আর এক ব্লাস্টে আমেরিকান গ্যাংস্টার মিশে যায় ওই পেট্রোল পাম্পের ভয়ানক ব্লাস্টে। আর পেট্রোল পাম্পে আরপিজি শট লাগার কারণে সেখানে ভয়ঙ্কর এক ব্লাস্ট হয়ে সেই আমেরিকান গ্যাংস্টারও মাটির সাথে মিশে যায়। আর এভাবেই একের পর এক যারা ঈগলকে মারতে এসেছে, ঈগল তার স্নাইপার দিয়ে সেই মাফিয়াদেরকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে কথা দিয়ে বলছি, শুধু এটুকুই না, এর কিছুক্ষণ পরে তোমরা ঈগল নামের গ্যাংস্টারের এমন তাণ্ডব দেখতে চলেছো যেটা দেখার পরে তোমাদের চোখের ঘুম চলে যাবে। ঈগলের হিস্টোরি জানার পরে প্রমোদ ইউরোপ থেকে আবারও ভারতে চলে আসে আর তাদের রয়্যাল অফিসারদের সাথে প্ল্যান করতে থাকে। একদিন প্রমোদ জানতে পারে যে ঈগল বিভিন্ন দেশের গ্যাংস্টারের কাছ থেকে যে অস্ত্রগুলো হাইজ্যাক করে নিত, ওই অস্ত্রের ট্রাকগুলো একটি বিশেষ জায়গায় যে থেমে যেত। তারা সেই জায়গার লোকেশন ট্র্যাক করার জন্য ইচ্ছা করেই একটি অস্ত্র বোঝাই ট্রাকের সাথে জিপিএস ট্র্যাকার বসিয়ে দেয়। তার নিয়ম অনুযায়ী ঈগল যখন আবারও অস্ত্র বোঝাই ট্রাক কিডন্যাপ করে নেয়, এবার রয়্যাল এজেন্টরা সেই জিপিএস ট্র্যাকার ফলো করতে করতে তেলেগুর এই তেলেগানা নামক গ্রামের এই প্রাসাদে এসে পৌঁছে যায়। তবে এরপরে কি ঘটেছিল এই কাহিনী না বলেই সেই রয়্যাল এজেন্ট প্রমোদ নায়নাকে তার অফিস থেকে বেরিয়ে যেতে বলে। সে বলতে থাকে যে এই ঘটনার বাকি অংশ সে পরে তাকে বলবে। নায়না ঈগলের দুই রকম রূপ দেখে কনফিউজ হয়ে যেতে থাকে। সে আবারও চলে আসে ওই এমপি শমশের রেড্ডির পিএস এর কাছে, তাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে বাকি ঘটনাগুলো সে শুনতে যায়। এবার এমপির পিএস তাকে বাকি ঘটনাগুলো বলা শুরু করে। সে বলতে থাকে যে ওই বিদেশি ক্লায়েন্ট যখন তাদের এমপির সাথে ডিল করার পরে চলে গিয়েছিল, ঠিক তার পরের দিনই সেই বিদেশি ক্লায়েন্টের ওপরে চারপাশ থেকে স্নাইপার অ্যাটাক শুরু হয়। তার চারপাশে কড়া সিকিউরিটি থাকার পরও তারা তাকে বাঁচাতে পারছিল না। চোখের পলকে কোথায় থেকে স্নাইপার শট এসে তার আশেপাশে থাকা সকল সিকিউরিটি নাই হয়ে যেতে থাকে। সে যখন যান বাঁচানোর জন্য একটি সেফ রুমে চলে আসে, এবার ওই রুমের মধ্যে তার সামনে এসে হাজির হয় ঈগল ওরফে শাহদেব। শাহদেব তাকে বলতে থাকে, তুই যদি আমার সম্পর্কে কিছু না জানিস তবে সেটা তোর জন্য খুবই খারাপ একটি বিষয়। তবে আমি ধরেই নিলাম যে তুই আমার নাম কোনোদিন শুনিসনি, তাই আমি তোকে এবারের জন্য মাফ করে দিলাম, আর তার বিনিময়ে তুই তোর ডিল ক্যান্সেল করে দিবি আর নতুন করে আমার বাড়ির দিকে চোখ তুলেও তাকাবি না। যদি আমার বাড়ির দিকে এবার তুই দ্বিতীয়বার চোখ তুলিস তবে তোর চোখ আমি তুলে ফেলবো। শাহদেবের এমন ভয়ঙ্কর স্নাইপার শটের কারণে ওই বিদেশি ক্লায়েন্ট তাৎক্ষণিক ওই এমপি শমশের রেড্ডির কাছে কল করে আর তার এই প্ল্যান ক্যান্সেল করে দিতে বলে। বিদেশি ক্লায়েন্ট শমশের রেড্ডিকে বলতে থাকে, আমার ওই জমির কোনো দরকার নাই, আমি এই দুনিয়াতে জাস্ট বেঁচে থাকতে চাই। কিন্তু এমপি শমশের রেড্ডি ওই মহামূল্যবান গুপ্তধনের লোভ এবার সামলাতে পারে না। সে চলে যায় তার এলাকার লোকাল এক গুন্ডাদের আস্তানায়। এইটুকু বলার সময় হঠাৎ ওই জায়গায় চলে আসে তালকোনা থানার সেই পুলিশ অফিসার। ওই পুলিশ অফিসার এসে বাকি কাহিনীটুকু নায়নাকে বলতে বারণ করে। তবে কালক্রমে নায়না এখানে জানতে পারে যে এই ঘটনার সাথে আরো একটি চরিত্র জড়িয়ে রয়েছে, আর সেই মেয়েটির নাম হচ্ছে পদ্মা। বাকি ঘটনা শোনার জন্য এবার সে পদ্মা নামের মেয়েটিকে খুঁজে বের করে, যে বর্তমানে একটি স্কুলের টিচার হিসেবে কাজ করে। নায়না পদ্মা নামের মেয়েটিকে খুঁজে বের করে আর তার কাছে যে এই শাহদেব ওরফে ইকোল গ্যাংস্টারের আসল কাহিনীর বাকি ঘটনাগুলো শুনতে থাকে। এবার পদ্মা তাকে বাকি ঘটনা বলতে থাকে।
সেখানে পদ্মা তাকে জানায় যে সে একটি বিদ্রোহী জনগোষ্ঠীর সাথে কাজ করত, যারা মূলত অন্যায়, অবিচার আর বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করত। মানে তাদের এলাকার মধ্যে যদি কোনো গ্যাংস্টার মাথাচাড়া দিয়ে উঠত বা অন্যায় অবিচার চালাতো, তবে তারা সেই গ্যাংস্টারকে নির্মূল করে দিত। ঠিক এভাবেই তাদের লিস্টে নাম চলে আসে তাদের রাজ্যের মহাদেব নামের এক গ্যাংস্টারের। ফলে পদ্মা একজন কাজের মেয়ে হয়ে শাহদেবের বাড়িতে আসে তার কটন ফ্যাক্টরিতে কাজ করার জন্য। আর শাহদেব ছিল একদিক থেকে খুব উদার মনের অধিকারী, তাই এমন এক অসহায় মেয়েকে দেখে সে পদ্মা নামের সেই মেয়েটিকে তার বাসায় ঢুকতে দেয়। তবে পদ্মা সামনের গেট দিয়ে শাহদেবের বাসার মধ্যে ঢুকলেও তাদের টিমের সাথে আরো একটি সশস্ত্র টিম জড়িত ছিল, যারা ওই অস্ত্র ভর্তি ট্রাকের মধ্যে একটি জিপিএস ট্র্যাকার ভরে দিয়েছিল। আর ওই অস্ত্রগুলো শাহদেব এই প্রাসাদের কোন জায়গায় লুকিয়ে রাখে সেই লোকেশন খুঁজে বের করা। পদ্মা দিনের পর দিন ওই কটন ফ্যাক্টরিতে কাজ করতে থাকে, আর সুযোগ বুঝে বুঝে ওই অস্ত্রে জিপিএস ট্র্যাকার গুলো ফলো করে করে সেই ট্রাকটি খুঁজতে থাকে। তবে অনেক খোঁজার পরেও সে ওই জিপিএস ট্র্যাকারের কাছাকাছি যাওয়ার পরেও সেই ট্রাকগুলোকে সে খুঁজে পাচ্ছিল না। ঠিক এমনই একদিন পদ্মা যখন ওই ট্রাকগুলোকে খুঁজতে বের হয়, হঠাৎই শাহদেবের ম্যানেজার জয় তাকে হাতে নাতে ধরে ফেলে আর পদ্মাকে ধরে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে। ঠিক ওই সময়ে তাদের এলাকার এমপি শামশের রেড্ডি তার কিছু গুন্ডা পাঠায় শাহদেবকে মেরে ফেলার জন্য। কিন্তু সেই কাহিনী শাহদেব তার বাড়ির চারপাশে লাগানো সিসি ক্যামেরায় দেখে ফেলে। ফলে শাহদেব তার ম্যানেজার জয়কে বলতে থাকে যে তার বাড়ির মধ্যে কয়জন গুন্ডা ঢুকেছে। জয় সিসি ক্যামেরা দেখে গুনে গুনে তাকে বলে দেয় যে মাত্র 15 জন ঢুকেছে। এই কথা শুনে শাহদেব তাকে বলতে থাকে যে গেট বন্ধ করে দিতে। এবার সে শামশের রেড্ডির পাঠানো গুন্ডাদেরকে এক একটা ধরতে থাকে আর এক একজনকে শুট করে করে মাটিতে শুইয়ে দিতে থাকে। এভাবে যখন সকল গুন্ডাগুলো মারা পড়তে থাকে, এবার তারা কৌশল করে বলতে থাকে লড়াই হয় সমান সমানে, আমরা এসেছি চাকু তলোয়ার নিয়ে, আর তুই পিস্তল দিয়ে নিজেকে খুব বাহাদুর দেখাচ্ছিস। এই কথা শোনার পরে শাহদেব তাদেরকে 2 কার্টুন অস্ত্র ধরিয়ে দেয়, যার মধ্যে ছিল মারাত্মক সব শটগান। কিন্তু তারা এই অস্ত্র নেওয়ার পরেও শাহদেবের সাথে পেরে উঠছিল না। এভাবেই সেখানে থাকা 14 জনকে হেডশট দিয়ে সে মাটিতে ফেলে দেয়। বাকি রয়েছে শুধুমাত্র একজন। তবে এখানে শাহদেব তাকে সরাসরি মেলে না ফেলে তার পায়ে শটগান লাগিয়ে ফায়ার করতে থাকে, আর তার পা একদম ঝাঁঝরা করে দিতে থাকে। তারপর তাকে একটি ট্রাকের ড্রাইভার সিটে বসিয়ে দেয়, আর সেই ট্রাকের মধ্যে মাত্রই হত্যা করা সেই 14 জন মানুষকে তুলে দেয়। আর ওই পাঞ্চাল নামক লোককে বলতে থাকে যে যা, তোকে আজকে ছেড়ে দিলাম, যেন তুই এই মরদেহগুলো এমপির বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারিস। কাহিনীর এতটুকু বলার পরে পদ্মা নায়নাকে বলতে থাকে যে এরপরের বাকি অংশটুকু তুমি রয়ের এজেন্ট প্রমোদের কাছে জানতে পারবে, কারণ এই প্রমোদও শাহদেবের প্রাসাদের মধ্যে ঢুকে ধরা পড়ে গিয়েছিল। আর এরপরে তাদের সাথে কি ঘটেছিল তার সকল কাহিনী একমাত্র প্রমোদই তোমাকে বলতে পারবে, কারণ এরপরে যেই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছিল সেটা শোনার পরে তোমার বুকও কেঁপে উঠবে। সেখানে কোনো উপায় না পেয়ে নায়না আবারও চলে আসে ওই রয়ের এজেন্ট প্রমোদের কাছে, আর তাকে বলতে থাকে যে শাহদেবের বাড়ির ভেতরে আসলে কি ঘটেছিল। এবার প্রমোদ তার বলা ঘটনার বাকি অংশটুকু নয়নাকে বলতে থাকে। যখন চারিদিক থেকে শাহদেব নামের এক লোকের রিপোর্ট তাদের অফিসে ভরে যেতে থাকে, সেই সাথে বিদেশি বড় বড় গ্যাংস্টারের লিস্টে শাহদেবের নাম উঠে যেতে থাকে। কারণ এই শাহদেব এত পরিমাণ অস্ত্র তার গোডাউনে হাইজ্যাক করে এনে মজুত করেছিল, যেটা দিয়ে পুরো ইন্ডিয়াকে নামিয়ে ফেলা সম্ভব। ইন্ডিয়ার এজেন্টরা তাদের নিজের দেশের মধ্যে এমন ভয়ঙ্কর মানুষকে আর বাঁচিয়ে রাখতে চায় না। রয়ের এজেন্টরা তাদের স্পেশাল ফোর্স ও স্পেশাল ব্রাঞ্চের সাথে মিটিং এ বসে, আর এখান থেকেই সিদ্ধান্ত হয় যে করে হোক তারা ছলে বলে কৌশলে শাহদেবের বাড়ির মধ্যে পৌঁছাবে, আর তারপর একবার তাকে হাতে নাতে অস্ত্র সহ ধরার পরে তাকে এনকাউন্টার করে খালাস করে দেবে, আর তার মজুত করা সকল অস্ত্রগুলো রাষ্ট্র ভান্ডারে জমা করে দেবে। আর যদি তারা এই কাজে ব্যর্থ হয় তবে তাদের এক বিশাল স্পেশাল ফোর্সের টিম থাকবে শাহদেবের বাড়ির বাইরে। যদি শাহদেব কোনো ঝামেলা করতে চায় তবে তাকে সহ তার পুরো বাড়ি উড়িয়ে দিবে এই স্পেশাল ফোর্সের টিম। ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই প্ল্যান মোতাবেক প্রমোদ একজন ইলেকট্রিশিয়ান সেজে শাহদেবের বাড়ির ভেতরে ঢুকে যায়। কিন্তু শাহদেব প্রমোদকে দেখে বলতে থাকে যে আমার বাড়িতে ইলেকট্রিশিয়ান লাগবে এটা সত্য, কিন্তু রয়ের এজেন্ট লাগবে এটা তো জানি না। এই কথা বলার সাথে সাথে শাহদেবের ম্যানেজার জয় প্রমোদের দিকে একটি ফাইল ছুড়ে দেয়, আর ওই ফাইলটি দেখার পরে এবার প্রমোদ দেখতে পায় যে এতদিন ধরে তারা যে প্ল্যান করেছিল আর যত যত ফোর্সের সাথে মিটিং করেছে তার প্রত্যেকটা ফটো তার কাছে রয়েছে। যখন প্রমোদ বুঝতে পারে যে সে শাহদেবের হাতে ধরা পড়ে গেছে, এবার শাহদেবের বাড়ির পেছনে থাকা
স্পেশাল ফোর্সের টিমকে সিগন্যাল পাঠাতে যায়, কিন্তু শাহদেব তাকে বলতে থাকে এই বাড়ির মধ্যে ঢোকার পরে এখানের সকল নিয়ম আমার নিয়মেই চলে, তোর হাতে থাকা ওই ডিভাইস এই বাড়ির এরিয়ায় থাকার মধ্যে কাজ করবে না। এবার শাহদেবের ম্যানেজার জয় প্রমোদকেও ধরে ওই মেয়ে পদ্মার সাথে একই রুমের মধ্যে বেঁধে রাখে। আর এই রুমেই যাওয়ার পরে প্রথমবারের মতো প্রমোদ দেখতে পায় যে এ পর্যন্ত লুট করা অস্ত্রগুলো শাহদেব আসলে কোথায় লুকিয়ে রাখতো। প্রমোদ দেখতে পায় যে তাকে যে রুমে নিয়ে আসা হয়েছে ওই রুমের পুরোটাই জুড়ে শুধু অস্ত্র আর অস্ত্র সাজিয়ে রাখা। ঠিক ওই সময়ে প্রমোদ তার পেছনে দেখতে পায় যে বিশাল এক মনিটরে শাহদেবের পুরো বাড়ির চারপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও চলছে। আর বিশাল একটি স্পেশাল ফোর্সের টিম যে শাহদেবের বাড়ির পেছনে অবস্থান করছে এই সিনগুলো ওই সিসিটিভি ক্যামেরার মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এদিকে বাইরে থেকে যখন স্পেশাল ফোর্সের টিম প্রমোদের কোনো সাড়া পাচ্ছিল না, তারা বুঝতে পারে যে প্রমোদ শাহদেবের হাতে ধরা পড়ে গেছে। তাই এবার স্পেশাল ফোর্স তাদের অফিস থেকে পারমিশন নেয় যে শাহদেবের বাড়ির উপরে অ্যাটাক করার জন্য। পরিবেশ সবকিছু অ্যানালাইসিস করার পরে এবার তাদের মেইন অফিস থেকে পারমিশন দিয়ে দেয় শাহদেবের পুরো বাড়ি সহ শাহদেবকে একদম ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার জন্য। পারমিশন পাওয়ার সাথে সাথেই স্পেশাল ফোর্সের সবাই রেডি হতে থাকে তার উপরে আক্রমণ করার জন্য। তবে ঠিক ওই সময়ে পদ্মা যেই গ্যাংয়ের সাথে কাজ করত ওই গ্যাংয়ের লোকজন স্পেশাল ফোর্সের আগেই শাহদেবের বাড়ির উপরে আক্রমণ করে বসে, কারণ বেশ কয়েকদিন ধরে তারা পদ্মার সাথে যোগাযোগ করতে না পারার কারণে তারাও বুঝে গেছিল যে পদ্মা হয়তো শাহদেবের হাতে ধরা পড়ে গেছে। যখন স্পেশাল ফোর্স দেখতে পায় যে একটি সশস্ত্র বিদ্রোহী বাহিনী শাহদেবের বাড়ির উপর দিয়ে আক্রমণ করতে যাচ্ছে, এবার তারা একটু পেছনে সরে যায় আর কাহিনী কি ঘটে সেটা দেখার জন্য আড়াল থেকেই অপেক্ষা করতে থাকে। তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি শাহদেব নামের এই লোকটা তার জীবনের থেকেও বেশি ভালোবাসে শুধুমাত্র তার এই বাড়িটাকে। আর তার অনুমতি ছাড়া কেউ যদি তার বাড়ির মধ্যে একটা পাতাও ফেলে তবে তার কি অবস্থা হতে পারে সেটা তোমরা প্রথমেই দেখেছো। এবার শাহদেব তার ক্যামেরায় দেখতে পায় যে তার পুরো বাড়ির আশেপাশে স্পেশাল ফোর্সের একটি টিম সহ একটি সশস্ত্র বাহিনী ঘিরে নিয়েছে। এবার শাহদেব তার ম্যানেজারকে অর্ডার করে যে বাইরে থাকা মাইকে একটি সাইরেন বাজিয়ে সবাইকে সিগন্যাল দিতে। শাহদেবের ম্যানেজার জয় সেখান থেকে একটি হুইসেল বাজিয়ে দেয়। আর শাহদেবের এই হুইসেল মানে হচ্ছে সবাইকে একদম 3rd নাম্বার সতর্ক বানিয়ে দেওয়া। আর যদি কেউ এই হুইসেল অমান্য করে তবে তার পরিণাম যে কি ভয়ঙ্কর হতে পারে তোমরা এখনই দেখতে পারবে। এই হুইসেল শোনার পরে আশেপাশে থাকা সকলেই বেশ ভয় পেয়ে যায়, তবে তারা বুঝতে পারছিল না যে এর পরিণাম কতটা ভয়ানক হতে পারে। যখন বিদ্রোহী সশস্ত্র বাহিনী হুইসেল অমান্য করে শাহদেবের বাড়ির মধ্যে ঢুকতে যায়, এবার শাহদেব তার স্নাইপার দিয়ে টার্গেট করে ওই বিদ্রোহী বাহিনীদের এক একজনের খলি উড়িয়ে দিতে থাকে। কিন্তু যখন বাড়ির মধ্যে আরো বেশি সংখ্যক বিদ্রোহী ঢুকে যেতে থাকে, এবার শাহদেব তার বাড়ির সামনে গ্রিলের মধ্যে রাখা মেশিন গান গুলো সেট করে দেয়। আসলে বাইরে থেকে যেগুলোকে দেখে গ্রিলের মতো মনে হচ্ছে এগুলো ছিল এক একটা মেশিন গানের নল। এবার মেশিন গান গুলো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে সেখান থেকে হাজার হাজার বুলেট ছুটে আসতে থাকে বিদ্রোহী বাহিনীর দিকে। সেখানে হাজার হাজার মেশিন গানের নলের মধ্যে থেকে এমন পরিমাণ তাণ্ডব শুরু হয়ে যায় ওই বিদ্রোহীরা পাখির মতো মারা পড়তে থাকে। আর শাহদেবের এই ভয়ঙ্কর তাণ্ডব স্পেশাল ফোর্সের বুকে থাকা ক্যামেরা দিয়ে লাইভ দেখছিল তাদের রয়্যাল এজেন্টের অফিসাররা। শাহদেবের বাড়ির সামনে সেট করা এই মেশিন গানের ভয়ঙ্কর তাণ্ডব দেখে তাদের মাথার ঘাম ছুটে যায়। যাই হোক, সেখানে শাহদেব তার স্নাইপার সহ মেশিন গান দিয়ে এমন ভয়ঙ্কর তাণ্ডব চালায় যে মাত্র কয়েক মিনিটের মধ্যে সে ওই জায়গাটি একদম গ্যাং শূন্য করে ফেলে। আর ফাইনালি ভয়ঙ্কর এক তাণ্ডব চালানোর পরে সবাইকে ডাউন করা হলে শাহদেব তার ম্যানেজার জয়কে বলতে থাকে যে মেশিন গান গুলো আবারও তুলে নিতে। এমন ভয়ঙ্কর একটা তাণ্ডব দেখার পরে রয়ের মেইন অফিস থেকে তাদের স্পেশাল ফোর্সের অফিসারদেরকে জানানো হয় যদি ভুল করো তোরা আগে হামলা করতি তবে এই ভয়ঙ্কর হামলার শিকারে পরিণত হতি। তাই ভাগ্য ভালো আছে, জান বাঁচাতে হলে ওই জায়গা থেকে তোরা দ্রুত ফিরে আয়। এই ঘটনাটুকু বলার পরে এবার প্রমোদ থেমে যায় আর তাকে বলতে থাকে এই শাহদেব ছিল ভয়ঙ্কর একজন প্রফেশনাল কন্ট্রাক্ট কিলার, যে সামান্য কিছু টাকার বিনিময়ে তার স্নাইপার দিয়ে বিভিন্ন মানুষকে হত্যা করত আর যেই টাকা পেত সেটা দিয়ে তার জীবন চলতো। তবে সে এত বড় গ্যাংস্টার হয়ে গেছে শুধুমাত্র একটা মেয়ের কারণে। তবে এই গ্যাংস্টার হওয়ার পেছনে তার একটি করুণ কাহিনীও রয়েছে, আর এই কাহিনীটা শুধুমাত্র তোমাকে জয় বলতে পারবে। আর এই জয় নামের লোকটাই হলো শাহদেবের সেই ম্যানেজার।
কারণ সে গ্যাংস্টার হওয়ার আগে তার জীবনে এমন ভয়ঙ্কর কাহিনী রয়েছে যেটা একমাত্র জয় ছাড়া আর কেউই জানে না। শাহদেবের আগের জীবনের কাহিনী জানতে এবার নায়না শাহদেবের সেই ম্যানেজার জয়কে খুঁজতে খুঁজতে অবশেষে ইউরোপের লন্ডনে চলে আসে। আর এভাবে বেশ কয়েক মাস খোঁজার পরে অবশেষে সে শাহদেবের ম্যানেজার জয়কে খুঁজে পায়। সে জয়কে যখন শাহদেবের বিষয়ে জিজ্ঞেস করে, এবার জয় তাকে বলতে থাকে, তুমি যখন আমাকে খুঁজতে খুঁজতে আমার পর্যন্ত পৌঁছাতে পেরেছো, তবে এই কাহিনী জানার তোমার অধিকারও রয়েছে। এবার জয় নায়নাকে শাহদেবের আগের জীবনের একটি ঘটনা বলতে থাকে। আসলে আগে শাহদেব ছিল একজন শার্প শুটার স্নাইপার, যে কখনো কখনো বড় বড় মাফিয়াকে তার স্নাইপার দিয়ে টপকে দিত, আর তার বিনিময়ে সে মোটা পরিমাণ টাকাও নিত। আর ওই সময় থেকে জয় তার ম্যানেজার হিসেবে কাজ করত। একদিন সে এক গ্যাংস্টারকে মারার জন্য তার স্নাইপার নিয়ে বিল্ডিং এর উপরে ওঁত পেতে বসেছিল। ঠিক ওই দিন তার স্নাইপার স্কিউবের মধ্যে দেখতে পায় রচনা নামের একজন ভারতীয় সুন্দরী মেয়েকে। কিন্তু সে দেখতে পায় যে রচনা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, বেশ কয়েকজন কিশোর গ্যাংয়ের ছেলে পেলে তার কাছ থেকে ছিনতাই করতে যায়। এই কাহিনী দেখার সাথে সাথে শাহদেবের মাথা পুরাই খারাপ হয়ে যায়। সে ওই গ্যাংস্টারকে মারার মিশন বাদ দিয়ে এবার তার স্নাইপার তাক করে বসে ওই কিশোর গ্যাংয়ের একজন ছেলের পায়ের মধ্যে। তারপর এক শট মেরে একজনের পায়ে একদম লুলা করে দেয়। এরপর সেখানে থাকা আরেকজন যেই রচনার গায়ে হাত দিতে যায়, সে আরেকটা শট দিয়ে তারও হাত পঙ্গু করে দেয়। এই কাহিনী দেখে রচনা বুঝতে পারছিল যে কেউ হয়তো তাকে দূরে থেকে হেল্প করছে। আর এমন ভয়ঙ্কর স্নাইপার শট খাওয়া দেখে বেঁচে থাকা একজন সকল জিনিসপত্র রচনাকে ফিরিয়ে দিয়ে ওই জায়গা থেকে জান নিয়ে পালায়। আর এভাবেই শাহদেব প্রত্যেক দিন দূরে থেকেই রচনাকে দেখতে থাকে স্নাইপার স্কিউব দিয়ে। এখানে তোমাদেরকে ছোট্ট একটা কাহিনী বলে রাখি, তোমরা মুভির শুরুতে শাহদেবের যেই কটন ফ্যাক্টরি দেখেছিলে, আসলে ওই কটন ফ্যাক্টরির আসল মালিক ছিল এই রচনা। আর সেই কাহিনী তোমাদের এবার খুলে বলছি। একদিন শাহদেব তার স্নাইপার দিয়ে রচনাকে দেখতে পায় যে সে একটি কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। আসলে তার বানানো ভারতীয় কিছু কাপড়গুলো ইউরোপে এনে প্রতিযোগিতার মাধ্যমে র্যাম্পে শো করাতো। আর এভাবে ভারতের সেই তালকোনা নামক গ্রামের বানানো সেই তাঁতের শাড়িগুলো পুরো বিশ্ববাসীর কাছে পরিচয় করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এভাবে শাহদেব লুকিয়ে লুকিয়ে রচনা নামের ওই মেয়েটিকেই দেখতে থাকে। আর এই কাজের পাশাপাশি রচনা একটি ডে কেয়ারে চাকরি করত। যখন রচনা প্রত্যেকদিন ওই ডে কেয়ার সেন্টারে যাওয়া আসা করত, ওই সময়ে শাহদেব তার স্নাইপার দিয়ে রচনাকে লুকিয়ে লুকিয়ে দেখত। তবে তার কোনোদিন সাহস হয়নি রচনার সামনে এসে তার ভালোবাসার কথা বলার। তবে তার এই লুকোচুরি দেখা দেখি আর বেশি দিন চলেনি। ওপরওয়ালার বিশেষ কৃপায় ছোট্ট একটি মেয়ে শাহদেবের এই কাহিনী ধরে ফেলে। একদিন ওই মেয়েটি শাহদেবকে বলতে থাকে, আমি জানি তুমি আমার ম্যামকে বেশ পছন্দ করো, আর তুমি প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে আমার ম্যামকে দেখো। আর আমি এটাও জানি যে আমার ম্যামকে বলার সাহস করতে পারছো না যে তুমি আমার ম্যামকে ভালোবাসো। তবে কোনো টেনশনের কারণ নাই, আমি তোমাকে হেল্প করব। এই পিচ্চি মেয়ের নাম হলো যারা। শাহদেবকে এই সকল কথাবার্তা বলার পরে এই পিচ্চি এসে শাহদেবের এই সকল পুরো কাহিনী তার ম্যামকে বলে দেয়। সেই সাথে এদের দুজনকে এই পিচ্চি বয়সেই সে মিট করিয়ে দেয়। এই পিচ্চির এমন এক তেলেসমাতিতে ফাইনালি শাহদেব ও নায়না দুজনকে সামনাসামনি থেকে দেখে। আর অবশেষে তারা দুজনকে পছন্দ করে ফেলে। আর এভাবে বেশ কয়েক মাস প্রেম করার পরে একদিন শাহদেব রচনাকে বিয়েও করে ফেলে। শাহদেব ও রচনার বিয়ের কয়েক মাস পরে আমরা রচনাকে প্রেগনেন্ট অবস্থায় দেখতে পাই। আর এই কাহিনীটা তোমরা একটু মনে রেখো, মুভির লাস্টে যে তার এই প্রেগনেন্সির অবস্থা আসল কাহিনী রিভিল করে দিবে। বিয়ের বেশ কয়েক মাস পার হয়ে গেলে যখন রচনা তাকে জিজ্ঞেস করে যে সে পেশায় কি করে, তখন শাহদেব তাকে মিথ্যে কথা বলে। সে বলতে থাকে যে সে পুলিশের স্পাই হিসেবে কাজ করে। তার পেশা নিয়ে রচনা আর অত মাথা ঘামায় না। সে নিজের ওই কটনের কাপড়গুলো পুরো বিশ্ববাসীর কাছে পরিচয় করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। আর এদিকে শাহদেব ওই আগের কাজেই বহাল থাকে। এভাবে তাদের বৈবাহিক জীবন বেশ সুখেই যাচ্ছিল। তবে একদিন শাহদেবের কাছে অর্ডার আসে এক ট্রাক ভর্তি অস্ত্র তাদের এলাকা দিয়ে পার হবে। আর শাহদেবের কাজ হচ্ছে যদি পুলিশ ওই অস্ত্র ভর্তি ট্রাকের উপরে হামলা করে বসে, তবে সে তার স্নাইপার দিয়ে পুলিশের ওপর থেকে অ্যাটাক করবে আর সেই অস্ত্রগুলোকে বাজিয়ে দিবে। প্ল্যান মতো ওই অস্ত্রগুলো যখন রাস্তা দিয়ে স্মাগলিং হচ্ছিল, শাহদেব ওপরের বিল্ডিং থেকে স্নাইপার দিয়ে ওই অস্ত্রগুলোকে প্রোটোকল দিছিল। ঠিক ওই সময়ে একজন পুলিশ এসে ওই অস্ত্রগুলোকে ধরে ফেলে। ওই সময়ে শাহদেবের সাথে থাকা ওই পিচ্চি মেয়েটি বলতে থাকে যে এই পুলিশটি হচ্ছে তার বাবা, আর এই পুলিশের নাম হলো প্রতাপ।
সে ওই পুলিশের ওপরে আর শট না নিয়ে র্যান্ডম ভাবে স্নাইপার শট নিতে থাকে। আর দূরে থেকে স্নাইপার শটের কারণে ওই পুলিশ প্রতাপ তার যান বাঁচিয়ে ওই ট্রাক ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু শাহদেব যেই ট্রাক আজকে স্মাগলিং করতে সাহায্য করলো, পরের দিন ওই ট্রাকে থাকা অস্ত্র দিয়েই কিছু আততায়ী সেই ডে কেয়ার সেন্টারে ভয়ানক হামলা চালিয়ে বসে। আর এই অস্ত্রগুলো আনা হয়েছিল পুরো লন্ডনে একটি ভয়ঙ্কর আততায়ী হামলা করার জন্য। ওই ডে কেয়ারে ভয়ঙ্কর এক হামলার পরে সেখানে থাকা কেউ আর জীবিত থাকে না। ওই ডে কেয়ারে থাকা ওই পিচি মেয়েটি যারা সহ স্বয়ং তার বউ রচনা সেখানে উপস্থিত ছিল। আর এই হামলার কারণে তারা সেখানেই মারা যায়। এই নিউজ জানার পরে যখন শাহদেব ওই ডে কেয়ার সেন্টারে পৌঁছায়, সেখানে রচনা তাকে বলতে থাকে যে আমার জীবনের হায়াত হয়তো এতটুকুই ছিল, তবে তোমার কাছে আমার অনুরোধ থাকবে, আমার ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, আমার গ্রামে বানানো কটনের কাপড়গুলো পুরো বিশ্বতে রপ্তানি করা। তাই তুমি এই পুলিশের চাকরি ছেড়ে দিয়ে আমার গ্রাম তেলেঙ্গানাতে চলে যাও আর আমার সেই কটনের কাপড়গুলো পুরো বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। এই কথা বলতে বলতে রচনা তার স্বামী শাহদেবের কোলেই মারা যায়। তার স্ত্রী সহ ছোট্ট মেয়ে যারার এমন করুণ মৃত্যু দেখে শাহদেব এবার খুঁজতে থাকে যে কারা এই হামলা চালিয়েছে। কিছুদিনের মধ্যে শাহদেব জেনে যায় কিছুদিন আগে যেই অস্ত্রগুলোকে স্মাগলিং করতে সে সাহায্য করেছিল, ওই অস্ত্রগুলোই আনা হয়েছিল এই হামলার জন্য। তার নিজের ভুলের কারণে তার স্ত্রী তার নিজেরই হাতের উপরে মারা গেছে। এই কাহিনী জানার পরে এবার শাহদেব মনে মনে প্রতিজ্ঞা করে বসে, পৃথিবীতে যত অস্ত্র স্মাগলার রয়েছে তাদের এক একজনকে ধরে ধরে সে শেষ করে দিবে। তবে সে তার স্ত্রীকে দেওয়া কথা মতো তার স্ত্রীর গ্রামে চলে আসে। আর এভাবে সে ওই গ্রামে থেকে তার কটনের ব্যবসা চালিয়ে যেতে থাকে। আর ওই কটনের ব্যবসার আড়ালে সে ভয়ঙ্কর ভয়ঙ্কর গ্যাংস্টারকে ধরে ধরে মেরে ফেলতে থাকে। আর তাদের অস্ত্রগুলো এনে তার গোডাউনে জমা করতে থাকে। যাই হোক, এখান থেকে মুভির কাহিনী চলে আসে শাহদেবের বাড়িতে। যেদিন তোমরা দেখেছিলে একটি বিশাল সশস্ত্র বাহিনী তার বাড়ির ভেতরে হামলা করে বসেছিল, আর শাহদেব তার মেশিন গান দিয়ে ওই বাহিনীকে উড়িয়ে দিয়েছিল। হামলা দেখার পরে রয়্যাল এজেন্টরা আপাতত স্পেশাল কমান্ডোদেরকে ফিরিয়ে নেয়। এরপর তারা বিশাল একটি টিম গঠন করতে থাকে আর এই শাহদেবের পুরো বাড়িটাই ধূলিসাৎ করে দেওয়ার প্ল্যান করতে থাকে। সেখানে র সহ স্পেশাল ফোর্সের কমান্ডোরা একটি সিদ্ধান্তে পৌঁছায়, যেটা হলো একটি ফাইটার জেট দিয়ে পুরো বিল্ডিং উড়িয়ে দিতে হবে। আর এটা ছাড়া তাদের হাতে কোনো উপায় নাই, কারণ শাহদেব তার বাড়ির সামনে এমন ভয়ঙ্কর সব ওয়েপেন সেট করে রেখেছে, ফ্রন্ট লাইন থেকে তার বাড়িতে হামলা করা কোনোভাবেই সম্ভব না। ফলে রয়্যাল এজেন্টরা ভারতীয় এয়ার ফোর্সের সাথে যোগাযোগ করে আর তাড়াতাড়ি ফাইটার জেট রেডি করতে থাকে শাহদেবের পুরো বাড়ির উপরে বোম্বিং করার জন্য। শাহদেব যখন এই কাহিনী জানতে পারে, এবার সে নিজেই প্রিপারেশন নিতে থাকে তার পুরো বিল্ডিং উড়িয়ে দেওয়ার জন্য। কারণ শাহদেব বুঝতে পেরেছে ইন্ডিয়ান আর্মিরা যে কোনো মূল্যে তার এই বাড়িটাকে উড়িয়ে দেবে। সে চায় না কারো হাতে পরাজয় বরণ করতে। কিন্তু ঠিক ওই সময় দেখা যায় সশস্ত্র বাহিনীদের আরো একটি গ্যাং ওই রাতের বেলা শাহদেবের বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে আক্রমণ করার জন্য। কারণ দুপুরে ঘটেছিল তাদের বাহিনীর সাথে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। আর এই কাহিনীর প্রতিশোধ নিতেই বাহিনীর বাকি গ্যাং ব্যাং তার বাড়ির উপরে আক্রমণ করতে চলে আসে। ঠিক ওই সময় দেখা যায় ভারতের স্পেশাল ফোর্সের একটি টিম শাহদেবের বাড়ির মেইন গেটের সামনে চলে এসেছে। আর তারা শাহদেবের বাড়ির গেটের চার কোনায় গ্রেনেড লাগিয়ে আগে পুরো গেট মাটিতে ফেলে দেয়। এরপর তারা যখন বাড়ির মধ্যে ঢুকতে থাকে, সেখানে দেখা যায় একদিকে বিদ্রোহী বাহিনীর সদস্যরা, অন্যদিকে ভারতের স্পেশাল কমান্ডোরা একসাথে শাহদেবের বাড়ির উপরে হামলা চালাচ্ছে। ঠিক ওই সময়ে শাহদেব তার ম্যানেজার জয়কে সাথে করে নিয়ে একটি গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে আসে। আর ওই গাড়ির চাকার সাথে লাগানো ছিল এক একটা মেশিন গানের নল। গাড়ির চাকাতে থাকা মেশিন গানের নল থেকে এক একটা বুলেট বের হতে থাকে আর আশেপাশে থাকা সকল মানুষ উড়ে যেতে থাকে। এরপর সে হাতে একটি শটগান তুলে নেয় আর সেই শটগান দিয়ে তার সামনে থাকা সকলকেই উড়িয়ে দিতে থাকে। তার সামনে কে দাঁড়িয়ে রয়েছে সেটা তার দেখার সময় নাই। শাহদেব সামনে যাকেই পাচ্ছে তাকেই মারাত্মক মারাত্মক হেডশট দিয়ে উড়িয়ে দেওয়া শুরু করে। এবার দেখা যায় ওখানে স্পেশাল ফোর্সের একটি হেলিকপ্টার থেকে মেশিন গান নিয়ে রেডি হয়েছে শাহদেবের উপরে অ্যাটাক করার জন্য। কিন্তু এবার শাহদেব তার একটি হাত বিশেষ ভঙ্গিতে তুলে ওই হেলিকপ্টারের দিকে তাক করে।
আসলে তার হাতের মধ্যে একটি মেকানিজম সেট করা ছিল। আর এদিকে আমরা দেখতে পাই বিশাল দেবতার মূর্তির হাত শাহদেবের সাথে মুভমেন্ট করতে থাকে। শাহদেব তার হাত যেমন করতে থাকে ওই মূর্তির হাতও ঠিক তেমনই হতে থাকে। আসলে ওই দেবতার হাতের মধ্যে একটি মেকানিজম রোবট সেট করা ছিল, যার কন্ট্রোল ছিল শাহদেবের হাতের মধ্যে। এবার স্পেশাল ফোর্স সহ বিদ্রোহী লোকেরা দেখতে পায় সেই দেবতার মূর্তির প্রত্যেকটা আঙ্গুল থেকে এক একটা মেশিন গানে নল বের হয়ে আসছে। তারা কিছু বুঝে ওঠার আগেই সেই মূর্তির 10টা আঙ্গুলের মধ্যে থেকে 10টা মেশিন গান বের হয়ে আসে, আর শুরু হয় তাদের উপরে মুহু মুহু বুলেটের ঝড়। মূর্তির হাতের মধ্যে থাকা মেশিন গান থেকে শাহদেব এমন ভয়ঙ্কর তাণ্ডব শুরু করে, সেখানে থাকা স্পেশাল ফোর্স, হেলিকপ্টার ফোর্স সহ বিদ্রোহী গ্যাং ওই জায়গাতে পাখির মতো টপাটপ মারা পড়তে শুরু করে। সবাইকে একসাথে শুইয়ে দেওয়ার পরে এবার শাহদেব তার বাড়ির গেটের সামনে যেয়ে দাঁড়ায়, আর তারপর মাটি থেকে তার গেটটি একাই টেনে তুলে আবারও গেটের জায়গায় লাগিয়ে দেয়। মানে এখানে সে বোঝায় তার বিনা অনুমতিতে তার বাড়ির মধ্যে পা রাখা সে মোটেও পছন্দ করে না। যাই হোক, এই কাহিনীগুলো স্বয়ং লাইভ দেখছিল ভারতের সব থেকে বড় বড় অফিসাররা। তারা শাহদেবের এই তাণ্ডব দেখার পরে সিদ্ধান্ত নেয় আর দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব ফাইটার জেট পাঠাতে হবে। কর্মকর্তাদের পারমিশন পাওয়ার সাথে সাথেই 2টা ফাইটার জেট তাদের বেস থেকে উড়াল দেয় শাহদেবের বাড়ির দিকে। কিন্তু ঠিক ওই সময় দেখা যায় শাহদেবের বাড়ির মধ্যে ঢুকে পড়ে ওই মেয়ে জারার বাবা, যে একজন পুলিশ অফিসার ছিল। তোমাদের তো অবশ্যই মনে রয়েছে যেদিন শাহদেব ওই অস্ত্র ভর্তি তাকে সাহায্য করেছিল স্মাগলিং হতে, সেদিন এই প্রতাপ নামের পুলিশটাই তার সামনে ছিল। প্রতাপ এসে শাহদেবকে মারতে থাকে আর তাকে বলতে থাকে, তুই যদি সেদিন ওই স্মাগলিং এ সাহায্য না করতি তবে আজকে আমার মেয়ে বেঁচে থাকতো। আর ওই দিন হামলার কারণে যারা নামের পিচ্চি মেয়েটি মারা যাওয়ার কারণে শাহদেব নিজেকেও দোষী মনে করতে থাকে, ফলে সে প্রতাপকে আর বাধা দেয় না। তবে এক পর্যায়ে মারামারির সময়ে শাহদেব তাকে বলতে থাকে, সেদিনের হামলায় তুই শুধু তোর মেয়েকে হারাসনি, বরং আমিও আমার স্ত্রীকে হারিয়েছিলাম। আর এর কারণে আমি প্রতিশোধ নিতে সকল মাফিয়াদেরকে একে একে ডাউন করতে মাফিয়া হয়ে উঠেছি। তবে যা, তোকে আমি তোর মেয়েকে ফিরিয়ে দেব। এই কথা শোনার পরে ওই রুমে থাকা পদ্মা, সেই রয়ের এজেন্ট প্রমোদ, শাহদেবের ম্যানেজার জয় সহ সেই পুলিশ অফিসার প্রতাপ পর্যন্ত অবাক হয়ে যায়, কারণ একজন মরা মেয়েকে সে কিভাবে ফিরিয়ে দিতে পারে। এখানে শাহদেব বলতে থাকে যে তার স্ত্রী মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে তার স্ত্রীর গর্ভে চাপ লাগার কারণে তার স্ত্রীর গর্ভে থাকা শাহদেবের নিজের মেয়ের জন্ম হয়েছিল। তবে শাহদেব যখন জানতে পারে যে তার ভুলের কারণে যারা মারা গেছে, তখন সে সিদ্ধান্ত নিয়েছিল তার নিজের মেয়েকে সে প্রতাপের মেয়ে হিসেবে বড় করে তুলবে। আর সে নিজেকে প্রতাপ পরিচয় দিয়ে তার মেয়েকেই বড় করে তুলেছে। এমনকি এত কয় বছর ধরে শাহদেব যখন তার মেয়ের সাথে কথা বলতো, নিজেকে প্রতাপ পরিচয় দিয়ে কথা বলতো। এই সকল কথাবার্তা বলার পরে শাহদেব তার বাড়ির মধ্যে থাকা ওই মেয়ে পদ্মা, রয়ের এজেন্ট প্রমোদ, সেই পুলিশ অফিসার প্রতাপ সহ স্বয়ং তার ম্যানেজার জয়কে তার বাড়ির গেটের বাইরে বের করে দেয়। এরপর সে একদম গেট কপাট লাগিয়ে তার রুমের মধ্যে চলে যায়। ঠিক ওই সময় দেখা যায় একটি ফাইটার জেট শাহদেবের বাড়ির দিকে দ্রুত গতিতে এগিয়ে আসে, কিন্তু ওই ফাইটার জেট শাহদেবের বাড়ির আশেপাশে আসার আগেই হঠাৎ শাহদেবের বাড়িতে ভয়ানক ব্লাস্ট শুরু হয়ে যায়। মানে শাহদেব পুরো বাড়িতে বোমা সেট করে রেখেছিল, আর এভাবেই সে একটা একটা ব্লাস্ট করতে থাকে আর পুরো বাড়ি এক এক দিক থেকে ধ্বংস করতে থাকে। আস্তে আস্তে দেখা যায় শাহদেবের এই শখের পুরো বাড়ি তার স্ত্রীর কটনের সেই ফ্যাক্টরি আর সেখানে মজুদ রাখা হাজার হাজার অস্ত্রগুলো এই ব্লাস্টে মাটির সাথে মিশে যেতে থাকে। আর এভাবেই শাহদেবের এই রাজত্ব এখানেই ধ্বংস হয়ে মাটির সাথে বিলীন হয়ে যায়। যাই হোক, এখান থেকে কয়েক মাস পরে সিন চলে আসে লন্ডন শহরে, যেখানে দেখা যায় পুলিশ অফিসার প্রতাপ শাহদেবের মেয়ের খোঁজ করতে করতে ওই স্কুলে এসে পৌঁছে গেছে। আর শাহদেবের এই মেয়েটি প্রতাপকে দেখে মনে করতে থাকে যে এটাই হয়তো তার আসল বাবা। আর যেহেতু শাহদেব বর্তমানে মারা গেছে, এই কারণে প্রতাপ শাহদেবের মেয়েকেই নিজের মেয়ে হিসেবে মেনে নেয়। কিন্তু অন্যদিকে এই ঘটনার বেশ কয়েক মাস পরে আমরা দেখতে পাই যে এক ভয়ঙ্কর গ্যাং শাহদেবের ওই প্রাক্তন ম্যানেজারকে ধরে এনেছে আর তাকে মেরে টর্চার করছে। কিন্তু এখানে জয় তাকে বলতে থাকে যে তোদের কোনো ধারণা নাই যে আমার বসের নাম কি। এই কথা বলতে বলতেই সেখানে দেখা যায় একটি হেলিকপ্টারে করে ওই দিকে এগিয়ে আসে
স্বয়ং শাহদেব। আর এই শাহদেবকে দেখার সাথে সাথে ওই জায়গায় থাকা সকল গ্যাংস্টার সহ তাদের ছেলেপেলারা মাথা নত করে তাকে সম্মান জানায়। মানে শাহদেব সেদিন মারা যায়নি, শাহদেব তার ভয়ঙ্কর এক গ্যাং গড়ে তুলেছে শুধুমাত্র অস্ত্র স্মাগলারদেরকে খতম করার জন্য। আর এখানে এই কাহিনীর মধ্যে দিয়েই এই মুভির শেষ হয়। হয়তো ঈগল মুভির দ্বিতীয় পার্ট আসবে, যদি আসে তবে আমার চ্যানেলে সবার আগে এক্সপ্লেন ভিডিও পেয়ে যাবে। যারা এ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে চলে এসেছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন আরো কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।